এক নিরঙ্কুশ জয়, তারপর একটা প্রেস কনফারেন্স যেখানে শুধু ধন্যবাদ নেই, আছে একটা লাইন টানা বা দাড়ি টানা। পাঁচটা রেফারেন্স পয়েন্টে তারেক রহমান যেন বললেন রাষ্ট্র চলবে নতুন শর্তে। আর ঠিক এই সময় শোনা যাচ্ছে নতুন সরকার গঠনের শপথের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হতে পারে। দিল্লির বার্তা এখনো পরিষ্কার নয়, তবে দুই দেশের বড় অংশ মনে করছেন যে মোদী উপস্থিত থাকতেই পারেন। আর এখানে আরো সংযোজন হচ্ছে, এই আমন্ত্রণ যদি সত্যি হয় তাহলে সেটাই হবে বাংলাদেশের নতুন সরকারের প্রথম বিদেশ নীতির এক অগ্নি পরীক্ষা। কারণ এই শপথের মঞ্চে একটা ছবি থাকছে না, থাকছে একটা বার্তাও। ঢাকা বলবে বাংলাদেশ ফার্স্ট, দিল্লি দেখবে এই বাংলাদেশ ফার্স্টের ভেতর ভারতের জায়গা কোথায় বা কতটুকু। আর বেজিং বেজিং দেখবে ঠিক ঢাকা কোন দিকে হাঁটছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার আলোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকের আমার সহ আলোচক কলকাতার একটি বাংলা দৈনিকের সিনিয়র সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী এবং সঙ্গে আমি সুব্রত আচার্য। তাহলে দর্শক চলুন আলোচনা শুরু করা যাক। শীর্ষেন্দু চক্রবর্তী, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। শীর্ষেন্দু, তুমি সম্ভবত তারেক রহমানের এই নাতি দীর্ঘ সাংবাদিক বৈঠক দেখেছো। প্রথম দিকে তার বক্তব্য পুরোটাই ছিল স্ক্রিপ্টেড, আর তারপর মিনিট দশেকের মতো তার বক্তব্য ছিল দেশি বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরের নিরিখে। সব মিলিয়ে তারেক রহমানের আজকে বডি ল্যাঙ্গুয়েজে তুমি কিভাবে কিরকম ভাবে দেখছো? কারণ এই তারেক রহমানই এখন গোটা বাংলাদেশ। দেখো, প্রথমেই বলতে হয় তারেক রহমান যখন প্রথম এসছিলেন, মানে 17 বছরের নির্বাচন কাটিয়ে যখন এসছিলেন, তখন তিনি একটা অবিশ্বাস্য বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছিলেন এবং যেভাবে ওনার চলন বলন কথাবার্তা ভোট প্রচার, ওনাকে দেখেই মানুষ এগিয়ে এসছিলেন, সেইটা যেন পূর্ণ হলো আজকের প্রেস কনফারেন্সে। উনি যখন বলছেন একটা সাবলীল, মানে নিজের মধ্যে একটা মানে কি বলবো কনফিডেন্স রয়েছে যে আমি পেরেছি। যেটা উনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেটাই যেন কোথায় উনি তুলে ধরতে পারছেন, বা উনি আত্মবিশ্বাসী। একটা মানুষের বিশ্বাসটা এমন জায়গায় পৌঁছেছে, যে এমন জায়গায় রয়েছে বলা ভালো, যে উনি করতে পারেন। সবাইকে নিয়ে কালকের যে ফল আমরা দেখেছি, সবাইকে নিয়ে উনি এগোতে পারেন, এই বিশ্বাসটা মানে কোথাও যেন ওনার মধ্যে কাজ করছে। এবং এই বিশ্বাসটাই হয়তো আগামী দিনে বাংলাদেশের পক্ষেই ভালো হবে। এই আত্মবিশ্বাস, এই নিজের কাজের প্রতি বিশ্বাস ওনার, আজকের প্রতিটা মুহূর্ত উনি বললেন। তুমি যেমন বললে স্ক্রিপ্টেড, সাময়িক কিন্তু প্রশ্ন উত্তর তো স্ক্রিপ্টেড ছিল না, একটা সাবলীল বলছেন, মানে এর মধ্যে কোনো কৃত্রিমতা নেই। মানুষকে ঠকাচ্ছে বা কিছু ভুল বোঝাচ্ছেন বা উনি ভেবে বলছেন সেরকম কিছু নয়, একটা সাবলীল ভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। এটাই মনে হয় একটা মানুষকে চেনার পক্ষে যথেষ্ট। উনি কতটা নিজের কাজের প্রতি দায়বদ্ধ, কাজের প্রতি কনফিডেন্ট। তুমি তো জানো যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ একটি স্লোগান। বাংলাদেশে নয়, শুধু আন্তর্জাতিক গণমাধ্যমেও এই স্লোগানটা উঠে এসেছে গত কয়েক সপ্তাহ জুড়ে। এবং আজকের যে বিজয়ের পর যে প্রথম সাংবাদিক বৈঠক, এই বৈঠকেও কিন্তু তারেক রহমান স্পষ্টতই তার প্রত্যেকটি শব্দ বা বাক্য কিংবা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বা তার যে স্ক্রিপ্টেড বক্তব্যের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ ফার্স্ট। তবে তার বাইরেও শীর্ষেন্দু বেশ কিছু বিষয় আজকে কিন্তু তারেক রহমানের বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। সেটি নিঃসন্দেহে আজকের গোটা বাংলাদেশের মানুষ যেরকম তারেক রহমানের এই সাংবাদিক বৈঠকের দিকে তাকিয়েছিলেন, ভারতের মানুষ, বিশেষ করে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন, কিংবা বাংলা গণমাধ্যমের একটি বৃহত্তম অংশ, কিংবা ন্যাশনাল আমাদের জাতীয় দৈনিক বা জাতীয় টেলিভিশন গুলো আমাদের ভারতের, সেই বড় একটি টেলিভিশনের চোখে কিন্তু আজকে তারেক রহমানের এই সাংবাদিক বৈঠক ছিল। এবং সেখান থেকেই কিন্তু আমরা বিভিন্ন ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমেও তারেক রহমানের এই সাংবাদিক বৈঠকের খবর, ছবি বা বিশ্লেষণ
শুনতে শুরু করেছি। তো আমরা যদি আজকের তারেক রহমানের এই সাংবাদিক বৈঠকের এক সংক্ষিপ্ত আকারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনে আলোচনা করার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে? এই সাংবাদিক সম্মেলনে মূলত ৩টে জিনিস স্পষ্ট হলো বলে মনে হচ্ছে আমার কাছে শীর্ষেন্দু। সে কি ৩টে জিনিস? একটি হচ্ছে বাংলাদেশের ভেতরে আইন শৃঙ্খলা। কারণ তুমি জানো যে বিজয়ের পরও কোথাও যেন অন্যায় বেআইনি কোনো কাজ না করা হয়, সে বিষয়টি তারেক রহমান কিন্তু আজকে সোজা সাপটা ভাষায় যেটাকে বলে শাসন করে দেয়া। কারণ তুমি জানো যে নির্বাচনে বিজয়ী হওয়ার পর কোথাও কোথাও থেকে অতি উৎসাহী কিছু সমর্থকদের বিভিন্ন এমন কিছু কাজ করার খবর আসছিল, যা হয়তোবা নীতি নির্ধারক পর্যায়ে বিএনপির সেটা বিব্রতকর অবস্থায় যাচ্ছিল, গণমাধ্যমে উঠে আসছিল। সেটাকেই আসলে আজকে এই সতর্ক বার্তা দিয়ে একটা দাড়ি টানলেন। এটা হচ্ছে তোমার প্রথম একটা দিকে মনে হয়েছে অভ্যন্তরীণ বিষয়। এবং আরেকটি বিষয় যেটা মনে হয়েছে যে রাষ্ট্র মেরামত। তুমি জানো এই রাষ্ট্র মেরামতের তাগিদেই 2024-এর 5 আগস্ট গণঅভ্যুত্থান হয়েছিল। বলতে দ্বিধা নেই, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে হামাগুড়ি দিয়ে নয়, দৌড়ে চলেছে দুর্নীতি। দুর্নীতি যেখানে একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে বা প্রাতিষ্ঠানিক রূপ নেয়, সেখানে তার জন্য দায় থাকে ঠুনকো রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ রাষ্ট্রীয় দুর্নীতি। সেখানেই কিন্তু আমরা জানি যে 2024-এর 5 আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তখন তার 3টি প্রতিশ্রুতি ছিল। তার মধ্যে রাষ্ট্র মেরামত অর্থাৎ সংস্কার একটা অন্যতম ছিল। আজকে তারেক রহমানের বক্তব্যে কিন্তু এই রাষ্ট্র মেরামতের যে তার আকাঙ্ক্ষা, তার যে দৃঢ়চেতা, সেটিও উঠে এসেছে। শুধু রাষ্ট্র মেরামতের বিষয়টি যদি আমি মৌলিকভাবে দেখি, তাহলে এর মধ্যে যুক্ত থাকবে নিশ্চয়ই ওই যে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং অকার্যকর প্রতিষ্ঠান। এসবের মধ্যেই কিন্তু একটা নতুন সরকারের যাত্রা, এবং এই যাত্রাটি যে বিজয়ের থেকেও বড় চ্যালেঞ্জের হতে যাচ্ছে, সেটি কিন্তু আজকে শীর্ষেন্দু আমার কাছে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ দেখে খানিকটা মনে হয়েছে যে আগামীর পথটা যে তার জন্য খুব চ্যালেঞ্জের হবে, এটি কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে। এবং অন্য আরেকটি বিষয় অবশ্যই খুবই প্রাসঙ্গিক, যা হয়তো তোমার মধ্যেও কৌতূহল রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের বিদেশ নীতি, বাংলাদেশের ভাষায় যেটা পররাষ্ট্র নীতি বলা হয়, এবং দিক নির্দেশনা। দেখো, বাংলাদেশ ফার্স্ট, ভারতের সঙ্গে রেসপেক্ট, চীনের সঙ্গে লাভ লোকসানের হিসেব, হাসিনার বিচারের ক্ষেত্রে রুল অফ ল, এগুলো কিন্তু তারেক রহমানের মুখে যে শব্দগুলো উচ্চারিত হয়েছে, এই শব্দগুলো কিন্তু শুধু তারেক রহমানের কণ্ঠ দিয়ে বেরিয়েছে, এভাবে দেখলে চলবে না। এটি কিন্তু গোটা বাংলাদেশের মানুষের বক্তব্য, গোটা বাংলাদেশের মানুষের অনুভূতি। সুতরাং এই বক্তব্যগুলো, এই বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল বলেই আমার মনে হয়েছে, যেটি খুব কৌশলে, বুদ্ধিমত্তা দিয়ে, ওই তুমি বলেছিলে না যে 25শে ডিসেম্বর যেভাবে এসে আই হ্যাভ এ প্ল্যান বলেছিলেন তারেক রহমান, আজকের আমার মনে হয়েছে যে এই প্ল্যানের মধ্যে যে ইনক্লুডিং ছিল এই পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি, এবং সেক্ষেত্রে সেই একটি প্রচ্ছন্ন দিক নির্দেশনা আজকে কিন্তু তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে। কিভাবে দেখছো তুমি বিষয়টি? দেখো, এবারে এক এক করে বলি। প্রথমে একটা বিষয়, অন্য একটা প্রসঙ্গ বলে নি। যে তুমি বলার সময় বললেন যে আওয়ামীর আমলে, শেখ হাসিনার আমলে প্রভূত উন্নতি হয়েছে। একটু মনে হয় সংশোধন দরকার আছে। উন্নতিটা বোধহয় একটা শ্রেণীর জন্য হয়েছে, আর্থিক দিক থেকে একটা শ্রেণী লাভবান হয়েছেন, যারা আজকে অন্য দেশে গিয়ে লুকিয়ে রয়েছেন বা ফুর্তি করছেন। সাধারণ মানুষ কিন্তু আরো দরিদ্র হয়েছেন। ঢাকার বাজারে, ঢাকার রাস্তায় মেট্রো চলেছে, কিন্তু ওই মেট্রোটি করতে যত পরিমাণ বিপুল আর্থিক খরচ হয়েছে লাগে না। ঢাকা ওই মেট্রোয় উঠতে যে পরিমাণ টিকিট কাটতে হয়, যে পরিমাণ খরচা হয়, এটা সাধারণভাবে আজকের দিনে লাগে না। সড়ক তৈরি করতে যে বিপুল টাকা লাগানো হয়েছে বা খরচের তালিকা দেওয়া হয়েছে, তা তত টাকা লাগে না। দেশের উন্নয়ন, সবুজায়নের জন্য যে বিশ্ব ব্যাংক থেকে যে বিপুল টাকা এসছে, উন্নয়ন হয়েছে, গাছ লাগানো হয়েছে, কিন্তু যে টাকা এসছে তার সিংহভাগে গিয়েছে বিভিন্ন মন্ত্রী আমলার পকেট। তাই উন্নয়নটা বোধহয় বাংলাদেশের মানুষের জন্য হয়নি, কিছু যারা আওয়ামীর নাম করে টাকা খেয়েছেন তাদের জন্য হয়েছে। তাই সবার উন্নতির বোধহয় হয়নি। যদি হতো তাহলে আমাদের সে জুলাইটা দেখতে হতো না 2024 সালের। উন্নয়নের নেত্রীকে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে থাকতে হতো না তার দলের লোকজনদের জন্য।
এবার হলো তারেক রহমানের বিষয়। তারেক রহমান যখন এসে বললেন, যে কথাগুলো বললেন, ওনার সামনে তিনটে বড় চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে এই যে বিপুল দুর্নীতি, শিক্ষায় পিছিয়ে পড়া, স্বাস্থ্যে পিছিয়ে পড়া, অর্থনীতিতে ভেঙে পড়া, দেশটাকে বাঁচিয়ে রাখা এক বড় চ্যালেঞ্জ। দুই, বিভিন্ন দেশের মধ্যে প্রতিবেশী ভারত রয়েছে, চীন রয়েছে, পাকিস্তান রয়েছে, একটু দূরে আমেরিকা রয়েছে, প্রতিটি দেশকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। তিন, মায়ানমার রয়েছে। তিন, শুধু নিজের দেশের শক্তি বৃদ্ধি নয়, দেশের সব জাতিকে, সব মানুষকে নিয়ে, মানে যেটা বাংলাদেশের কথা জাতির, এই জাতিকে নিয়ে এগিয়ে চলা। তাই জন্যই বোধহয় তিনি কাল রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বলেছিলেন, যদি শেখ হাসিনা পরবর্তী প্রজন্ম রাজনীতি করতে চায়, সঠিকভাবে রাজনীতি করতে চায়, তাহলে তাদেরকে সঠিকভাবে স্বাগত জানানো হবে। তিনি কিন্তু আওয়ামীর জন্য যে দরজা বন্ধ করে দিয়েছেন তা নয়, তিনি আওয়ামীর জন্যও বার্তা দিয়েছেন। তিনি জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দল তাদের জন্যও বার্তা দিয়েছেন। এবং আজকে তার যে সাংবাদিক সম্মেলন, সেখানে বারবার ঐক্যের কথা বলেছেন, দেশ গড়ার জন্য সকলকে নিয়ে চলার কথা বলেছেন, যেটা এর আগের যে সরকারের সময় বারবার ছিল। দেখা গিয়েছে কিছু জনকে বাদ দিয়ে নিজের পেটোয়া লোককে দিয়ে রাজনীতি করা, পেটোয়া লোককে নিয়ে সরকার চালানো, সেইটা থেকে সম্পূর্ণ বেরিয়ে এলেন। এবং যে আজ থেকে 2 বছর আগে বা 2.5 বছর আগে বা 17 মাস আগে যে জেনজি প্রজন্মর আন্দোলনের জন্য এই একটা সরকারকে চলে যেতে হয়েছিল, সেই জেনজি প্রজন্মকেও কিন্তু নিজের কনফিডেন্সে আনা, মানে প্রতিটা পক্ষ বিপক্ষ সবাইকে, দেশের সবাইকে আনা ওনার চ্যালেঞ্জ ছিল। উনি বোধহয় আজকের সম্মেলন থেকে সেই বার্তা দিলেন যে সবাইকে নিয়ে এগিয়ে চলা, সবাইকে নিয়ে যেটা সংস্কারের কথা বলা, যে সব মানুষের জন্য বাংলাদেশ, সেটা তিনি দেখালেন। কতটা গুণ করতে পারবেন সময় বলবে। দুই, তিনি কালকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি, যে মুহূর্তে ফল প্রকাশ হতে হতে তারেক রহমানের জয় নিশ্চিত বা বিএনপির জয় নিশ্চিত হয়ে গিয়েছে, প্রথম ভারতের প্রধানমন্ত্রী ফোন করে, টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমেরিকা থেকে শুভেচ্ছা বার্তা এসছে, চীন থেকে শুভেচ্ছা বার্তা এসছে, পাকিস্তান থেকে শুভেচ্ছা বার্তা এসছে। অর্থাৎ প্রতিবেশীরা যে নজর রেখেছিল বাংলাদেশের নির্বাচনে, একদম স্পষ্ট হয়ে গেল। এবং তিনিও, একজন তারেক রহমান ক্ষমতায় আসার আগেই বিভিন্ন দেশের এই যে যোগাযোগ বুঝিয়ে দিল, ব্যক্তি বাংলাদেশ নয়, বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য প্রতিটা দেশ নিযুক্ত, প্রতিটা দেশ তাকিয়েছিল। এবং এখানে তারেক রহমানের চ্যালেঞ্জ, একদিকে যেমন ভারতকে সঙ্গে নিতে হবে, ভারতের সাহায্য ছাড়া বা ভারতের সঙ্গে যোগাযোগ ছাড়া আরো উন্নয়ন সম্ভব নয়। একই রকম ভাবে বা পাকিস্তান, চীন, আমেরিকাকেও প্রয়োজনে দেশের স্বার্থে দূরত্ব বা কাছে লাগা, যেটা তাদের কূটনৈতিক ভাবে যা লাগবে সেটা দেখে করবেন, সেই কাজটা উনি বুঝিয়ে দিলেন। এবং তিন, অর্থনৈতিক ভাবে ভেঙে পড়া, স্বাস্থ্যগতভাবে ভেঙে পড়া, প্রতিটা মানুষকে এক করে আনা, যারা পিছিয়ে পড়েছেন তাদেরকে এগিয়ে আনা, সেটাও তারেক রহমানের কাছে যে চ্যালেঞ্জ ছিল, সেটাও বোধহয় উনি আজকে সাংবাদিক সম্মেলন থেকে বার্তা দিলেন যে সেই দায়িত্ব উনি পালন করবেন বা করার চেষ্টা করবেন। বেশ, তুমি এর আগে আমার ওই শেখ হাসিনার সময়ে উন্নয়নের কথা তুমি প্রসঙ্গটা টানলে। শীর্ষেন্দু, আমি উন্নয়নের কথা বলেছি, সঙ্গে উন্নয়নের সঙ্গে হামাগুড়ি দিয়ে নয়, বরং দৌড়ে চলেছে দুর্নীতি। তুমি হয়তো আমার এই কথাটি হয়তো স্কিপ করে গিয়েছো। আমি সেই কারণেই বললাম, একদিকে উন্নয়ন চলেছে, তুমি বলেছো যে তুমি এটাকে আরো আরো মানে ভগ্নাংশে পরিণত করেছো। আমি উন্নয়নটাকে অ্যাবস্ট্রাক্ট বলতেই চাইলাম, যে উন্নয়নটা হয়েছে, মেট্রো চলেছে, চিটাগং এ বঙ্গবন্ধু টানেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, সমস্ত কিছু দৃশ্যমান হয়েছে, বড় হাইওয়ে হয়েছে। কিন্তু তো এই উন্নয়নের সঙ্গে সঙ্গে দৌড়ে চলেছিল বাংলাদেশের দুর্নীতি, এবং যে কারণে একটি সঙ্গে আরেকটি সাংঘর্ষিক হয়, এবং আলটিমেট বাংলাদেশের মানুষের সামনে 2024-এর 5 আগস্টকে মুখোমুখি হতে হয়, এবং তারপর তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে তাকে আশ্রয় নিতে হয় প্রতিবেশী ভারতের। আরেকটি বিষয় হচ্ছে, তুমি বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা বলছিলে। বাংলাদেশে আজকে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক এই রকম ভাবে নয়, শুধু আজকে যে সাংবাদিক বৈঠক হয়েছে সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে আজকে বলা হয়েছে, যে কোনো বিশেষ দেশের সঙ্গে এককভাবে তাদের বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি চলবে না। অর্থাৎ একক একটি দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে বাকি সবার সঙ্গে একটা ভারসাম্য মূলক সম্পর্ক রাখবে, ব্যাপারটি সেরকম নয়। আজকের সাংবাদিক বৈঠকে
আমার যেটা মনে হয়েছে তাদের যে কথা আমি শুনেছি তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে শুধু ভারতের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলবে এমনটি মনে হয় আজকের সাংবাদিক বৈঠকে আভাস আসেনি, বরং ভারতের সঙ্গে যে সম্পর্কটি বাংলাদেশ রাখতে চায় সেই সম্পর্কটি একেবারেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এবং বিশ্বাসের ভিত্তিতে। এটা আমার মনে হয় ভারসাম্য বা এটাই এই মুহূর্তের বাস্তব কূটনৈতিক সম্পর্ক বলে আমার কাছে মনে হয়েছে। এটা তোমার বক্তব্যের আমি জাস্ট তোমার বক্তব্যের সঙ্গে আমি একটু জুড়ে দিলাম। এবার আরেকটি বিষয় সংযোজন করতে হচ্ছে। দেখো, বাংলাদেশ ফার্স্ট এই শব্দটি বারবারই বলা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, এটি সঙ্গতভাবেই বাংলাদেশে একটা ব্র্যান্ড, বাংলাদেশকে ব্র্যান্ড করার একটি চেষ্টা। আমরাও কিন্তু মেড ইন ইন্ডিয়া, আমাদের স্লোগান কিন্তু মেড ইন ইন্ডিয়া। তুমি জানো যে নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতায় এসেছেন এবং আমার যদি খুব ভুল না হয়ে থাকে, প্রথমবার যখন ক্ষমতা এলেন তার শেষের দিকে মেড ইন ইন্ডিয়া এই যে ব্র্যান্ডিং শুরু হয়, যদি ভুল না করে থাকি। দ্বিতীয় দফাতে মেড ইন ইন্ডিয়াকে তারা একটা উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তৃতীয় মেয়াদে সবশেষ যেটা চলছে, তখন এই মেড ইন ইন্ডিয়াকে নির্বাচনী ক্যাম্পেইন হিসেবেও নরেন্দ্র মোদী সরকার সামনে আনে, যদি ভুল না হয়ে থাকে। আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশকে পৃথিবীর মানুষের সামনে, আমাদের যে গ্লোবাল ভিলেজ যেটাকে বলা হয়, গ্লোবাল ভিলেজের সামনে ব্র্যান্ড বাংলাদেশকে তুলে আনার যে প্রয়াস আগে নেওয়া উচিত ছিল, সেইটি সম্ভবত সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশ ফার্স্ট নীতি, এটি মনে হয় প্রথম শুরু হলো। তুমি কিভাবে দেখছো বিষয়টি? অবশ্যই এইটা বোধহয় এতদিন হওয়া উচিত ছিল, যে এতদিন বাংলাদেশটা ছিল ব্যক্তিকেন্দ্রিক বাংলাদেশ। এই ব্যক্তিকেন্দ্রিক বাংলাদেশ থেকে এবার বোধহয় বাংলাদেশে ফিরছে, বাংলাদেশ ফেরার একটা আভাস দিচ্ছে। দীর্ঘ পথ চলতে হবে, সেটা পরবর্তী সময়ে বলবে। কিন্তু যে জায়গাটা এতদিন আটকে ছিল ব্যক্তিকেন্দ্রিক বিষয়, দল কেন্দ্রিক বিষয়, এই জায়গাটাই বারবার এবং একটা প্রচার হয়েছে আমি ছাড়া, মানে ওই ধরনের এক্স রাজনৈতিক দলটি ছাড়া বা এক্স এরা ছাড়া, এবং এটা ছাড়া হবে না। এই হবে না থেকে বেরিয়ে এসে যেটা আজকে বিএনপি চেয়ারপারসন বা আগামী দিনের ভাবী প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, যে আমরা একটা দেশের জন্য করব, দেশের জন্য এগিয়ে চলবো, এবং আমাদের কোনো নির্দিষ্ট, যেটা বাংলাদেশের মানুষের কাছে অভিযোগ উঠতো যে ভারতপন্থী, দেখো আমরা কারোর পন্থী নই। আমরা যখন আলোচনা করি, আমরা প্রথম কলকাতার মাধ্যমে যখন আলোচনা করি, আমাদের কথা অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে, আমরা স্বাধীনভাবে বলি, তাতে কেউ আমাদের বিভিন্ন রকম তকমা দেন, তাদের সমস্যা, সেটা আমরা আমাদের কথা বলি। আমরা ভিন্ন মতের প্রতি একদম পূর্ণ শ্রদ্ধাশীল এবং আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে জানি। আমরা কারোর বিরোধিতা করছি না, আমরা যেটা মনে হয়েছে আমরা সঠিকভাবে আলোচনা করছি, প্রমাণ হয়েছে আমরা যেটা বলছি সেটাই ঠিক বলছি, অন্যদের রং চড়িয়ে বলিনি। ঠিক একই রকম ভাবে আজকে আমরা বলতে পারি বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তাদের একটা বিদেশ নীতি থাকবে, সে কোনো কারোর উপর নির্ভরশীল নয়। তার সঙ্গে ভারতের যেরকম সম্পর্ক, যেরকম দূরত্ব ছিল, আছে, থাকবে, চলবে, পাকিস্তানের সঙ্গে ছিল, আছে, থাকবে, চলবে, বা অন্য দেশের সঙ্গে ছিল, আছে, থাকবে, চলবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট দেশকে নয়, প্রতিটা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে যেখানটা বাধা তৈরি হয়েছিল সেইটাকে এগিয়ে কূটনৈতিক বাতাবরণ এগিয়ে নিয়ে যাওয়ার কাজটাই করবে। এই একটা নিরপেক্ষ, ভারতও যেমন একই রকম নিরপেক্ষ কূটনৈতিক সম্পর্কের দিকে, কূটনৈতিক নিরপেক্ষ বাতাবরণের কথাই বলেছিল, সেই কূটনৈতিক দূরত্ব, যেমন ভারত তো এই জিনিসটা দেখিয়েছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকেও এখানে রেখেছেন, বিএনপির প্রতিনিধিরাও এসছেন, জামাতের প্রধানের সঙ্গে দেখা করেছেন, বা ইউনুসের হাইকমিশনাররা ঘুরেছেন। অর্থাৎ একটা সমান্তরাল বৈদেশিক নীতি, সেই সমান্তরাল বৈদেশিক নীতি কিন্তু বাংলাদেশ দেখিয়েছে। সেই সমান্তরাল বৈদেশিক নীতিও কিন্তু বাংলাদেশ একই রকম ভাবে তুলে ধরার চেষ্টা করলো বা তুলে ধরার চেষ্টা করছে, যাতে সেই দেশটি আজকে স্থায়ীভাবে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে পারে, যেটা যে জায়গাটা কোথাও গিয়ে যেন একটা নড়বড়ে মনে হয়েছে এতদিন। শীর্ষেন্দু, যে বিষয়টি ঘুরে ফিরে বাংলাদেশে সবসময় বর্তমান, ভারতের পক্ষে বিপক্ষে, ভারতের বিরোধিতা বা ভারতের সমর্থন। তুমি ভারতের সমর্থন করলে ভারতের বিরোধী মানুষকেও পাবে, আবার ভারতের বিরোধিতায় থাকলে আবার ভারতের সমর্থন করছেন এমন মানুষকেও বাংলাদেশে পাওয়া যাবে। সেখানে দাঁড়িয়ে ভারতকে বাদ দিয়ে
চলা খুব কঠিন। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে ভারতকে একেবারে উপেক্ষা করা কঠিন। সেটি খুবই দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি, এবং আমার সঙ্গে আমাদের যারা একেবারেই বাস্তবিক চিন্তাকে মেনে চলেন বা বাস্তবিক চিন্তাকে পাথেয় যাদের কাছে রয়েছে, তারা ঠিক বুঝবেন যে ভারতকে, আমি কিন্তু বলছি না যে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে ভারতের আগ্রাসী কোনো ভূমিকা, সেটা নয়। প্রচ্ছন্ন পরোক্ষভাবে যেহেতু চারদিক থেকে ভারত ঘিরে রয়েছে বাংলাদেশকে, সে কারণেই বাংলাদেশের অভ্যন্তরে ভারত সবসময় একটা প্রচ্ছন্ন বা প্রকটভাবে ভারত ইস্যুটি সামনে আসে। আবার অন্যদিকে একই রকম ভাবে আমি একটা জিনিস যোগ করতে চাই, সরি মাঝখানে একটু বলছি। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল, আছে, থাকবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা প্রচার করা হয়েছিল একটা সময়, যে যেটা কোথাও গিয়ে না আমাদের ভারতবাসীর ক্ষেত্রেও বুমেরাং হয়েছে, যে ভারত এটা চাইছে বলে এটা হচ্ছে। ভারত কিন্তু কখনোই এটা চায়নি। কিছু কিছু ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, ভারতও কিছুর উপর নির্ভরশীল, বাংলাদেশও কিছুর জন্য নির্ভরশীল, কোনো দেশের আমি সেটাই বলছিলাম। আবার পক্ষান্তরে একই রকম ভাবে বাংলাদেশকে বাদ দিয়ে ভারতের কেন্দ্রীয় রাজনীতি বা অর্থনীতি কিংবা নিরাপত্তা কিংবা সাহিত্য সংস্কৃতি বাংলাদেশকে বাদ দিয়ে ভাবা যাবে না। এবং আমরা তো দেখেছি গত 17 মাসে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে যেরকম জনমত তৈরি হয়েছে, আবার বাংলাদেশের পক্ষেও অর্থনীতিতে যেরকম প্রভাব পড়েছে, আবার বিপক্ষেও একই রকম আলোচনা, রাজনীতি, সবকিছুই কিন্তু সামগ্রিক অর্থে বাংলাদেশ কেন্দ্রিক হয়েছে। এবং আমি যদি ভুল না করে থাকি, তুমি আমার সঙ্গে সহমত নাও হতে পারো, ভারতের রাজনীতিতে বাংলাদেশ নামটা খুবই প্রাসঙ্গিক। বাংলাদেশি অনুপ্রবেশকারী হোক, বাংলাদেশ থেকে আশ্রয় নেয়া শেখ হাসিনা হোক, বাংলাদেশে নির্বাচন হোক, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হোক, বাংলাদেশে চাল পাঠানো হোক, বা বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়া শুরু হোক, বা সবকিছু মিলিয়েই কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, অর্থনীতিতে কিংবা আমাদের সমাজ ব্যবস্থাপনায় বাংলাদেশ কিন্তু অনেকটাই প্রাসঙ্গিক। আমি সেই অর্থেই বললাম যে এই দুটো দেশ, বাংলাদেশের অভ্যন্তরে কিংবা ভারতের অভ্যন্তরে, বাংলাদেশ কিংবা ভারত, এই দুটোই আমার মনে হয় প্রাসঙ্গিক একটি শব্দ বা প্রাসঙ্গিক দেশ। এবং এই দুটো নিয়ে দুটো দেশের মধ্যে অভ্যন্তরীণ রাজনীতিও চলে, কাদা ছোড়াছুড়িও চলে, যেটি আমরা 17-18 মাস দেখেছি। তার আগেও ভারতকে যেভাবে, আমি বারবার যেটা বলি, ভারতকে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে ভিলেন বানানোর একটা চেষ্টা হয়েছে দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে। কারণে অকারণে ভারতকে টেনে এনে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে নির্বাচনে আওয়ামী লীগকে ভারতই জিতিয়ে দিচ্ছে, নির্বাচনে ব্যালট পেপারে শিল মেরেছে ভারতীয়রাই, শিল মেরেছে, এবং বাংলাদেশের অভ্যন্তরে যা কিছু হচ্ছে সবই ভারতের দয়ায় হচ্ছে, ভারতের অনুদানে হচ্ছে। এই যে এই বক্তব্যগুলোর কারণে বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতা শুরু হয়েছে। এবং সেটাই এখন আমার বিশ্বাস, দুই দেশের পররাষ্ট্র নীতি যারা নির্ধারণ করবেন বা নির্ধারিত হবে, সেক্ষেত্রে এই বিষয়গুলোকে দুই দেশের সংশ্লিষ্টরা গুরুত্ব দিয়ে দেখবেন বলে আমরা মনে করছি। এবার এই প্রসঙ্গে বাংলাদেশের আজকে তারেক রহমানের সাংবাদিক বৈঠকে প্রসঙ্গে ফিরি। দেখো, আজকে যে আলোচনা হলো, সেখানে দুটো শব্দ ভীষণভাবে খুবই কঠিন, যেটা কড়া বলে মনে করা যায়, কড়া বা শব্দ হার্ড। সেটি হচ্ছে একটি রেসপেক্ট, আর অন্যটি হচ্ছে প্রয়োজন। রেসপেক্ট আমরা জানি যেটা সম্মান চাই, আর প্রয়োজন মানে হচ্ছে বাস্তবতা বুঝে সম্পর্ক। আজকের আলোচনায় যেটা বোঝা যাচ্ছে যে ঢাকা বলছে ভারত আমাদের দরকার, কিন্তু শর্ত রয়েছে। এটা নতুন নয়, কিন্তু এবার যেটা আমরা দেখছি যে বিজয়ের পর এই প্রথম একটা ঘোষণা, এবং সেই ঘোষণা থেকেই ভারতের সঙ্গে কি নীতি হবে এবং সেই নীতির আগে একটা বা একাধিক শর্ত জুড়ে যেতে পারে, সেটাও কিন্তু আজকে স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। কিভাবে দেখছো? খুব সংক্ষিপ্তভাবে বলো। দু একটা কথা বলে নি। যে প্রথম যেটা বললেন, ভারতের যে বিদেশ নীতি ছিল, ভারতের এই যে গত 17-18 মাসের যে সমস্যা তৈরি হয়েছে, দেশেরই অর্থনীতি এভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং বাংলাদেশের প্রতিটা মুহূর্তের খবর বা বিভিন্ন কূটনৈতিক উত্থান পতন যে ভারতের কাছে গুরুত্বপূর্ণ, তার বড় প্রমাণ আজকের
প্রতিটি বাংলা ইংরেজি সংবাদ মাধ্যমের প্রথম পাতায় কিন্তু বাংলাদেশের খবর রয়েছে, তারেক রহমানের জয়ের খবর রয়েছে। অর্থাৎ সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে বাংলাদেশের খবর প্রকাশ করে বুঝিয়ে দিয়েছে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব কতটা। দুই, যেটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন ছিল যে কিভাবে দেখবে, এই যে বার্তা তারেক রহমান দিয়েছেন, বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, ভারতের উপর বাংলাদেশ অনেক ক্ষেত্রে নির্ভরশীল, চিকিৎসা হোক, স্বাস্থ্য হোক, বিভিন্ন পরিষেবা হোক নির্ভরশীল, ভারতও কূটনৈতিকভাবে নানাভাবে বাংলাদেশকে পাশে চায়, এটাও আমরা আগে দেখে এসেছি। কিন্তু বাংলাদেশের দিক থেকে যদি দেখতে হয়, বাংলাদেশ কিন্তু এর আগেও বলেছিল যে তাদেরও তো সার্বভৌম দেশ, তাদেরও তো একটা নীতি আছে, তারা স্বাধীন দেশ, নিজেদের স্বাধীনতা বজায় রেখে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, ভারতের স্বার্থ মেনে কূটনৈতিক সম্পর্ক, ভারতের এমন কূটনৈতিক সম্পর্ক নিশ্চয়ই হতে পারে না যেটা ভারতের ক্ষতি হচ্ছে, সেটা নয়, যেটা ভারতের স্বার্থ ঠিক থাকবে এবং বাংলাদেশকেও অসম্মান করা হবে না, এরকমই কোনো কূটনৈতিক বার্তা নিশ্চয়ই তিনি দিয়েছেন। এবং এই দুয়ের কূটনৈতিক সম্পর্ক, দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে ঠিক থাকে, এই বার্তা অলরেডি ইতিমধ্যেই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন এবং টুইট বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে গুরুত্ব দেওয়া। এটা বারবার বলছি, কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু করেনি, নরেন্দ্র মোদী প্রথম ব্যক্তি যিনি এই কাজ করে বুঝিয়ে দিয়েছেন ভারতের কূটনৈতিক ভাবে বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ভাই সম্বোধন করে যেভাবে টুইট করে বার্তা দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন তারেক রহমানের এই জয় শুধু ভারত নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন কূটনৈতিক ভাবে তারা কতটা আগ্রহী। একই রকম ভাবে তারেক রহমানের যে সাংবাদিক সম্মেলন বুঝিয়ে দিল কূটনৈতিক ভাবে তারাও কতটা ভারতের সঙ্গে কাজ করতে, যে গত 17-18 মাস ধরে বারবার বলা হয় দেশের সম্পর্কে তলানিতে ঠেকেছে, হিন্দু নিধন হচ্ছে, বিশৃঙ্খল হচ্ছে, জঙ্গি ঢুকছে, এত কিছু যে অভিযোগ বারবার শোনা গিয়েছে, সত্যি না মিথ্যে সেগুলো পরে প্রমাণ হবে, সেগুলোকে মুছিয়ে দিয়ে আগামী দিনে ভালো সম্পর্ক করার বিষয় যে বাংলাদেশও আগ্রহী, নতুন সরকারও আগ্রহী, সেটাও এক ইতিবাচক বার্তা যেন ভাবি প্রধানমন্ত্রীর কাছ থেকে দেওয়া হলো। এবং একই সঙ্গে তিনি এটাও বুঝিয়ে দিলেন যে যাই করি না কেন কখনোই ভারত নির্ভরতার বিষয় যে অভিযোগ বারবার ওদেশের জেনজি প্রজন্ম এসেছিল যে ভারতের উপর নির্ভরশীল, ভারত এই বলছে, এটা কিন্তু এই কথাটা শুধু বাংলাদেশের নয়, ক্ষতি করেছে কিন্তু ভারতেরও। যারা বারবার বলেছেন, যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বারবার বলেছেন ভারত ওটা চায়, ভারতেই করেছেন, আদৌ ভারত চেয়েছে কিনা, ভারত বলেছে কিনা সেই প্রমাণ কিন্তু নেই, কিন্তু দোষের ভাগিদার কিন্তু সেই ভারত হয়েছে। ভারতীয় এরকম করছে, আদৌ হয়তো দিল্লির কোনো ভূমিকাই ছিল না, জানতোই না, সেই দোষের ভাগিদারটা তাদেরকে নিতে হয়েছে, সেই জায়গাটাও কিন্তু আমাদের পক্ষে একটা ইতিবাচক বার্তা বলে আমার মনে হচ্ছে। একদমই তাই। তোমার এই কথায় যদি আমি একটু যোগ করব, তাহলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ হিসেবে যে প্রতিষ্ঠা আজকে প্রচার প্রচারণা চলছে, সেই ভারতের আধিপত্যবাদের অভিযোগটি মূলত তুমি যেটা বলতে চাইছো সেটা আওয়ামী লীগের সময় তারা নিজের মতো করে প্রচার প্রচারণা চালানোর জন্য এটা তৈরি হয়েছে, নাকি তুমি সেটাই বলতে যাচ্ছ? একদম, তারা আমার ব্যক্তিগতভাবে আমি ভুল হতে পারি বা আমি ঠিক হতে, যা সময় বলবে, কোথায় যেন তারা ভারতের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছেন। তারা কিছু করেছেন, দোষ এসছে ভারতে, ভারত কতটা কেন্দ্রীয় সরকার কতটা বলেছে তার প্রমাণ কিন্তু গত 18 মাসে কেন্দ্রীয় সরকার দিয়েছে আমরা নিরপেক্ষ। কিন্তু আওয়ামী লীগের নেতারা বারবার, সকল যারা সুবিধাবাদী আওয়ামী লীগের নেতারা বারবার বুঝিয়েছেন ভারত থেকে এটা বলা হচ্ছে, ভারত এটা করা হচ্ছে। আদৌ ভারতের নীতি কিন্তু গত 18-20 মাসে বুঝিয়ে দিয়েছে তারা নিরপেক্ষ, কোনো ব্যক্তিগত দলকে, কোনো দলকে তারা সমর্থন করেনি। কিন্তু আওয়ামীপন্থীরা, আওয়ামী লীগের সকল সুবিধাবাদী নেতারা ভারতের কাঁধে বন্দুক রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছিলেন, সেটা বোধহয় এবার থামার সময় এসছে। একদম, তুমি তোমার কথায় একদম এর আগের প্যারায় যখন বলছিলে যে আমাদের মুখ্যমন্ত্রী
টুইট করে তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করেছে, এবং উনি একটা বিশেষভাবে কথা বলেছেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে, ভারতের সঙ্গে তো বটেই সম্পর্ক তৈরি, কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কে উনি গুরুত্ব আরোপ করেছেন। কেন হবে না বলতো শীর্ষেন্দু? গত 18 মাসে পশ্চিমবঙ্গ তো বেশি ভুগেছে। অবশ্যই কলকাতার একটি অংশের কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হওয়ার মুখে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে 6টি জেলা, যেখানে এতগুলো সীমান্ত রয়েছে, সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়েছে, সীমান্তের অর্থনীতিতে প্রভাব পড়েছে, ভারত বাংলাদেশের আসা যাওয়ার ক্ষেত্রে, পর্যটক আসা যাওয়ার ক্ষেত্রে প্রচুর সংখ্যক ভারতীয় যুব সমাজ, তরুণ সমাজ, এই সীমান্তের বসবাসকারী বিপিএল তালিকাভুক্ত মানুষ সেখানে জীবন জীবিকা নির্বাহ করতেন। আজকে তো তারা বেকার। কলকাতার অবশ্যই কলকাতার নিউ মার্কেট, মার্কুই স্ট্রিট, রফি আহমেদ কিদের স্ট্রিট, গোটা নিউ মার্কেট অঞ্চলের অর্থনীতি তো বাংলাদেশের পর্যটকদের উপর নির্ভর করতো। 80% অর্থনীতির চাকা ঘুরতো বাংলাদেশি পর্যটকদের পকেটের টাকা থেকে। এটা তো অস্বীকার করার মতো নয়, সমালোচনা হতে পারে। অনেক হাসপাতাল চলতো। হ্যাঁ, আজকে হাসপাতালগুলো তারা নানা রকম ভাবে নতুন করে রিব্র্যান্ডিং করে হয়তো সেখান থেকে খানিকটা, আমার কাছে যে তথ্য আছে, খানিকটা সেখান থেকে হয়তো রিব্র্যান্ডিং করে বা নতুন ধরনের কোনো উইং খুলে কিছুটা হলেও তারা আর্থিক ক্ষতি, কারণ এইভাবে তো চলতে পারে না। 18 মাস যাবত এই সেটা বন্ধ, বাংলাদেশি মেডিকেল ভিসা নিয়ে আসতে পারছেন না, বা সাধারণ নাগরিক যারা এসে মেডিকেলে যেতে পারছেন না, চেক আপ করতে পারছেন না, তারা অন্যভাবে গিয়ে কিছুটা রিকভার করছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে নিউ মার্কেটের ছোট ছোট ব্যবসায়ী, তারা রীতিমতো ঢুকছেন, কেউ কেউ এখানে বন্ধ করে দিয়ে তারা আবার গ্রামের বাড়িতে গিয়ে নিজের মতো ক্ষেত খামার নিয়ে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে। এগুলো বাস্তবতা, এগুলোকে মানতে হবে। আর বলতে পারেন আমাদের দেশে অতি প্রতিক্রিয়াশীল মানুষ বলবেন যে ভাই 500 জন লোক যদি তাদের ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি আছে? ওরা তো 7 সিস্টার দখল করার কথা বলে, ওরা তো রিক্সা নিয়ে কলকাতা দখল করতে আসতে চায়। আমার বক্তব্য, যারা ওরা বলে 7 সিস্টার বললেই চুটকিতেই দখল যেমন হয় না, 100 রিক্সা নিয়ে কলকাতা দখল করার ঘোষণা দিলেই যে কলকাতা দখল হয়ে যাবে না, এই জন্য এটা বুঝতে আমাদের ভারতীয় যারা এই ধরনের রিয়াক্ট করেন তাদের কি রকেট সায়েন্স পড়তে প্রয়োজন হবে? এ তো সিম্পল ইকুয়েশন। ওরা বলছে, আমরাও তার প্রতিক্রিয়া দিচ্ছি। মানে আমরা কি এইটুকুন বুঝতে পারছি না যে 7 সিস্টার ইচ্ছে করলেই দখল হবে না, দখল হয়ে যাবে না? এটা তো হাওয়াই মিঠাই নয়। 200 রিক্সা নিয়ে কলকাতা শহর দখল করতে চাইলেই কি আমার যারা দখল করতে চাইছেন চলে আসবে, শহর কলকাতায় চলে আসবে? এটা সম্ভব না। সুতরাং যেটা সম্ভব নয় সেটাকে কেন গুরুত্ব দিচ্ছি? বরং যেটা সম্ভব, এই ভিসা না দেওয়ার জন্য বাংলাদেশের অভ্যন্তরে যে মানুষগুলো প্রকৃত অর্থে ভারতের পক্ষে ছিলেন, ভারতকে তারা ভারসাম্যের চোখে দেখতেন, সেই সমস্ত রাজনীতি নয় ছয় না বোঝা মানুষগুলো ভারতের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ তারা তো বেড়াতে আসেন, ঘুরতে আসেন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে আসেন, চেক আপ করতে আসেন, ছুটি কাটাতে আসেন, তারা আসতে পারছেন, তাই না? একদম ঠিক আছে, এই বিষয়গুলো ভাবতে হবে। আজকে যদিও আমরা আলোচনার ভেতরে ইনক্লুড করছি দুটো বিষয় আরো এখানে প্রাসঙ্গিক, আজকে সাংবাদিক বৈঠকে আমরাও আমাদের আলোচনা শেষ করব। একটি হচ্ছে, প্রশ্ন এসেছে যে আওয়ামী লীগের ফেরা এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া কি উদ্যোগ নেওয়া হবে? সেক্ষেত্রে তারেক রহমান বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যতটা যা প্রয়োজন ততটাই করা হবে, কোনো প্রতিহিংসা, কোনো প্রতিশোধ বরদাস্ত করা হবে। মাঠে রাজনীতি চলবে, কিন্তু সেটা আইনি কাঠামোর মধ্যে। অন্যদিকে আরেকটি শব্দ, সেটি রুল অফ ল। উনার মুখে পরিষ্কার এই শব্দটি শুনতে পাওয়া গেছে, রুল অফ ল, আইনের শাসন। সেটা কোথায়? এই যে শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আশ্রিত রয়েছেন, আমাদের যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি, সেই চুক্তির ধারা অনুযায়ী বিভিন্ন ক্লজ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ক্লজ রয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক কারণে আশ্রয় গ্রহণ করেন এবং সেখানে পরিষ্কার করে তাকে দেশে ফিরিয়ে দিলে তার জীবন হানি হতে পারে, সেক্ষেত্রে সেটি গ্রহণযোগ্য হবে না। আরো অনেকগুলো ক্লজ রয়েছে, তাহলে এই ক্লজগুলো তো দেখতে হবে। আর আমাদের ভারতীয় নীতি, গতকালও বলেছি, আজকেও বলছি, আমাদের নীতি অতিথি নারায়ণ ভব। আমরা অতিথিকে ভগবান সমতুল্য ভাবে দেখি। হ্যাঁ, অবশ্যই
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি বিষয়, সেগুলো নিয়ে আমার কাছে কোনো বক্তব্য নেই। কিন্তু আমি তো আমার দেশে, যে দেশের বাসিন্দা, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, সেটাই আমার শিষ্টাচার। সুতরাং আমি আমার দৃষ্টিতে একজন ভারতীয় হিসেবে বলবো যে বাংলাদেশের পক্ষ থেকে যে দাবি, সেই দাবি কিভাবে মোকাবেলা করা যায় সেটি আইনের মধ্যেই থাকবে। সেটি কিন্তু আজকে তারেক রহমানের বক্তব্যে উনি পরিষ্কার করেছেন যে আইনি ভাবে ভারতের সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হবে। তুমি কিভাবে দেখছো? খুব সংক্ষেপে শেষ দিকে চলে এসেছি। একদমই, মানে এটাই বোধহয় হওয়া উচিত ছিল। উনি দায়িত্ব এখনো পুরোপুরি নেননি। উনি বার্তা দিয়ে দিলেন যে আইনকে সংহত করে, আইনকে কাজে লাগিয়ে কূটনৈতিক ভাবে যা যা পদক্ষেপ করার কথা উনি বলেছেন, আগামী দিনে সেটাই দেখা যাবে। যদি কতটা উনি সফল হন সেদিকে আমাদের অবশ্যই দৃষ্টি থাকবে। একদমই। চীনের প্রসঙ্গটিও আজকের আলোচনায়, আজকে সাংবাদিক বৈঠকে চীনের একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন চীনের সঙ্গে বাংলাদেশ কিভাবে সম্পর্ক রাখে। পাকিস্তানের একজন সাংবাদিক তিনিও বলেছেন। আমি তো দেশের প্রশ্নের উত্তর মানে প্রশ্ন নিয়ে একসঙ্গে আলোচনা করছি। দুটো ক্ষেত্রেই কিন্তু খুব সুন্দর জবাব দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। চীনের সঙ্গে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষিত হয়, আমরা সেই পথেই চলবো। পাকিস্তানের সঙ্গেও একই রকম ভাবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেরকম, ঠিক সেরকম ভাবেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক হবে, এইরকম ভাবে কথা বলেছেন শীর্ষেন্দু। আমরা শেষ প্রশ্নে টপিকসে যাব, যেটি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দিক থেকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানের প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে যাবেন কিনা? তুমি একজন ভারতীয় সিনিয়র সাংবাদিক হিসেবে ভারত বাংলাদেশের সম্পর্ক গত 18 মাস ধরে দেখেছো। এই অবস্থা দাঁড়িয়ে তুমি একেবারে কিভাবে কি মনে করছো? তোমার নিজস্ব কোর বিশ্লেষণটা তুমি দর্শকদের একটু শোনাও, যে তুমি কি বিশ্বাস করছো কিনা যে যদি আমন্ত্রণ আসে, এই আমন্ত্রণ দিল্লি গ্রহণ করবে কিনা? আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, দিল্লি গ্রহণ করবে। যদি প্রধানমন্ত্রী যেতে নাও পারেন, কোনো উচ্চ স্তরের কোনো প্রতিনিধিকে উনি পাঠাবেন। এর আগেও উনি সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, যখন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে জানাজার অনুষ্ঠানে উনি পাঠিয়েছিলেন বিদেশ মন্ত্রীকে। প্রধানমন্ত্রী যেতে পারবেন কিনা, যেতেও প্রতিদিন সময় থাকেন বা কূটনৈতিক কোনো সমস্যা না থাকে, উনি নিশ্চয়ই, মনে হয় ওনার দিক থেকে সেটা ভারতীয় কূটনীতিকরা দেখবেন। আমার ধারণা একদম বাদ যাবে না প্রধানমন্ত্রী নাহলে কোনো শীর্ষ পদাধিকারী এই সম্মান রক্ষা করবেন এবং এই আমন্ত্রণ রক্ষা করবেন, যেটা গতকালই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা বার্তা দিয়ে ফোন করে প্রধানমন্ত্রী কিন্তু অর্ধেক কাজটা সেরে রেখেছেন কূটনৈতিক দিক থেকে। তুমি বলছো অর্ধেক কাজটা সেরে রেখেছেন, মানে তোমার সম্ভাবনা, তুমি বলছো যে এই মুহূর্তে বাস্তবতার নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাহলে তো সময় খুব কম হাতে, 16 বা 17 তারিখে এই বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠান, সেখানে বাংলাদেশে যাবেন। কিন্তু আমার কিছু বিশ্লেষণ রয়েছে এই বিষয়ে। প্রধানমন্ত্রী না যান, কোন শীর্ষ প্রতিনিধি যাবেন, কেউ না কেউ যাবেন, আশা করা যায়। আমার নিজস্ব বিশ্লেষণ হচ্ছে শীর্ষেন্দু, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকাতে যেতে পারেন। এক, এই নতুন সরকারকে স্বীকৃতি, বাস্তবতা মেনে নেয়ার একটা বার্তা। কারণ 17-18 মাসের বিষয়, তার আগে 15 বছরের বিষয়, সবার কাছে আর নতুন করে বললাম। এবং সম্পর্ক এই যে ঠান্ডা হয়ে শীতলের একটা ফ্রোজেন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে, সেইটিকে আস্তে আস্তে করে উষ্ণতায় ফিরিয়ে আনা। তুমি জানো ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 4500 কিলোমিটার সীমান্ত ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ককে যেমন বেঁধে রেখেছে, আবার এই সম্পর্কের মধ্যে একটি ফাটলও কিন্তু সীমান্ত। সেখানে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক অবশ্যই স্থিতিশীল রাখতে হবে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে গেলে বাংলাদেশের অধিকাংশ মানুষ, তাদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছবে। নিঃসন্দেহে ভারতের ম্যাচিওর ডিপ্লোমেসির একটি পার্ট হবে আমার কাছে মনে হয়, যদি প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি ঢাকায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যান। এটা আমার কাছে মনে হয়েছে। কারণ আমি তোমায় বলেছি যে বাংলাদেশের যে মানুষ, যে একটি শ্রেণীর মানুষ যারা রাজনীতি 9-6 বোঝেন না, এবং সত্যিকার অর্থে ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর অনেক মানুষ ভারতে আসতে পারছেন না, এবং সত্যিকার অর্থে এটাও ঠিক যে একেবারে রাজনীতি বোঝেন না, তারাও তো শেখ হাসিনাকে দিল্লিতে রাখার বিষয়ে অনেকটা অফেন্ডেড, তাই না? এই বিষয়টি কোথাও গিয়ে আমার মনে হয় নরেন্দ্র মোদী বাংলাদেশে গেলে সেটি
একটা পজিটিভ বার্তা দেবে। আবার না যাওয়ার সম্ভাবনাও রয়েছে শীর্ষেন্দু, সেটা কি কেন? কারণ শেখ হাসিনা অধ্যায়, এই ইস্যু সামনে এনে দিল্লি হয়তো এখনই বড় কোনো বার্তা ঢাকার কাছে পৌঁছে দেবে না। তুমি যেটা বলতে চাইছো যে অনেক অর্ধেকটা এগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোন করে বা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে, কিন্তু তার থেকেও বড় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ কোন দিকে যায়। কারণ তুমি জানো যে সংসদে বিএনপি বসলেও হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে এবং জুলাই সনদের অনুযায়ী বাংলাদেশের আরেকটি সংসদ উচ্চকক্ষ হবে এবং 100টি আসন হবে। সেখানে পিআর পদ্ধতিতে অর্থাৎ ভোট পাওয়ার নিরিখে আসন সংখ্যা বিন্যাস হবে। আমাদের যেমন লোকসভা রাজ্যসভা, সেই দু রকমের বিষয় আছে। সরকার কিভাবে চলে, কতটা স্মুথলি চলে এবং কতটা এই মুহূর্তে আমরা যে আশঙ্কা করছি জামায়াত অথবা অন্যান্য যারা ধর্মভিত্তিক রাজনৈতিক, আমরা বলতে ভারতীয়রা যে আশঙ্কা করছেন যে বাংলাদেশের অভ্যন্তরে একটি ধর্মীয় মৌলবাদের শক্তি উত্থান এবং সেটি কোন দিকে যায়, সেটি কিন্তু দিল্লির দেখবার একটা বিষয় রয়েছে। হুট করে হয়তো দিল্লি এটা করবে না। দিল্লির বক্তব্য হচ্ছে যে দেখা যাক, আগে নীতিটা, বাংলাদেশের সরকারের নীতিটা আগে দেখা যাক, সরকারে বসুক, তাদের পররাষ্ট্রনীতি বা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতার যে আগুন দাউ দাউ করে জ্বলছে সেটি নেভাতে তারেক রহমানের প্রশাসন, সরকার কতটা ইতিবাচক উদ্যোগী হন। তারপরে তো অনেক সময় আছে, সেই সময়ের কাঁধেও এই বিষয়টি রাখা যেতে পারে। তুমি সংক্ষেপে বলো, ভুল বললাম কিনা। না, এটা অবশ্যই এটাও হতেও পারে। আরেকটা বিষয় আছে, যদি প্রধানমন্ত্রী বা ভারতের কোনো প্রতিনিধি যান, তখন সেই অনুষ্ঠানেই বোধহয় ভারত, পাকিস্তান, চীন, বাংলাদেশ 4 দেশের প্রতিনিধি বা প্রধানমন্ত্রী বা শীর্ষ কূটনীতিক এক মঞ্চে হবে। না দেখো, আমি তোমার সঙ্গে খানিকটা একটু দ্বিমত পোষণ করছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়া আর ভারতের প্রতিনিধি হয়ে অন্য কোনো মন্ত্রী, আমি যদি ধরেই নিই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রটোকল অনুযায়ী জয়শঙ্কর যাবেন, তিনি যাওয়া কিন্তু এই প্রেক্ষাপটে এক নয় শীর্ষেন্দু, অনেকটা অবশ্যই। প্রধানমন্ত্রী তো ফোন করে ফেলেছেন, একটা স্বীকৃতির বার্তা উনি দিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই স্বীকৃতির বার্তা কিন্তু উনি দিয়েছেন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ফোন করে। আমাদের বারবার মাথায় রাখতে হবে, এর পরবর্তী পদক্ষেপটা শুধু বাকি রয়েছে। যেতে পারেন বা কোনো কারণে অন্য কাউকে পাঠাতে পারেন। প্রথম ফোন করে কিন্তু উনি কূটনৈতিক বার্তা দিয়ে দিয়েছেন, এই স্বীকৃতি ভোটকে দিয়ে দিয়েছেন। কাজটা উনি বলছে 50% উনি করে ফেলেছেন অলরেডি। এবার দেখা যাক, অনেকটা সময় জুড়ে তুমি প্রথম কলকাতার দর্শকদের সামনে তোমার মূল্যবান বিশ্লেষণ তুমি তুলে ধরলে। শেষ করব, এই প্রেস কনফারেন্সে তারেক রহমান আসলে একটা কাজ করেছেন আজকে। জয়ের উচ্ছ্বাসকে থামিয়ে রাষ্ট্রের নিয়ম লিখতে শুরু করেছেন এবং সেটি জনগণের সামনে। সবার আগে বাংলাদেশ, এই কথাটা ভালো শোনাচ্ছে, কিন্তু এই প্রথম বাস্তব পরীক্ষা হবে ভারতের সঙ্গে সম্পর্ক, হাসিনা অধ্যায় আর চীন সমীকরণ। আর শপথের মঞ্চে সত্যি যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকেন, সেটা হবে এই নতুন বাংলাদেশের, ভারত বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্কের এক সূচনা। আর না এলে সেটা হবে নতুন আরো এক অদৃশ্য দূরত্বের ইঙ্গিত। নিরঙ্কুশ জয় মানে নিঃসন্দেহে সেটি শক্তি। নিরঙ্কুশ জয় মানে অজুহাত কম, দৃশ্যমানতা অনেক বেশি। এখন দেখার সাংবাদিক বৈঠকে উঠে আসা তারেক রহমানের মৌখিক এবং কাগজে কলমের বক্তব্য সরকার, প্রশাসন এবং বিরোধীদের সমন্বয়ে সুন্দর একটি বাংলাদেশ করার ক্ষেত্রে কতটা বাস্তবধর্মী হয়, সেই দিকেই তাকিয়ে থাকবে প্রথম কলকাতা এবং সেই দিকেই তাকিয়ে থাকবে আন্তর্জাতিক মহল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওর কোন অংশের মন্তব্যের সঙ্গে বা মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত, সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আর আজ এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, নমস্কার।